এই তুমি আমার রূপা তো? হাসপাতালে বাচ্চা বদল হয়ে শুনেছিলাম, না বদল হয় জানতাম না তো। রূপা ফ্যাল ফ্যাল করে চায়, খানিকটা বিব্রত বোধ হয়। সে নিজেও কিঞ্চিত অবাক। এত কথা সে বলল। সাদমান রূপালীর চোখে চোখ রেখে বলল, প্রফেশনটাই এমন। সবার আগে দেশ ইমার্জেন্সি ডাক পড়েছিল, যেতে হয়েছে। ছুটির জন্য আবেদন করেছিলাম, গ্রান্টেড হয়নি। দূরে থেকে আমি ওর শান্তিতে ছিলাম না রূপা। জান যে তোমার জন্যই রেখে গিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যেই রেখে গিয়েছিল জানটা, আর সেই জান এখন কোলে নিয়ে সোহাগ করছে। রূপা খুব একটা দরকারি না। মলিন হাসলো রূপা। সাদমান তা খেয়াল করে বলল, আমি খুব সেকালে ধরনের, বুঝলে রূপা। আজকালকার ছেলে মেয়েদের মতো আধুনিক হতে পারি না। আমি ফিল্মি পার্সনও নই। হাতে গোনা কয়েকটা মুভি দেখেছি, তাও সায়েন্স ফিকশন। তবু আমি চেষ্টা করি তোমার মন জুগিয়ে চলতে, নিজেকে একটু পরিবর্তন করতে। কিন্তু তুমি তো তলবদ্ধ ডায়েরি, তোমাকে পড়া বোধ হয় আমার সাধ্যের বাইরে। আমি প্রথম প্রথম ভাবতাম আমার সাথেই তোমার নির্লিপ্ততা, কিন্তু তোমার সাথে আম্মা, সাদিয়া, সাব্বিরের সম্পর্ক আরও ভয়াবহ। ফর্মালিটিস ছাড়া কখনো কথাই বলো না, আর ওরা ভাবে তুমি ওদের পছন্দ করো না। আম্মা বয়স্ক মানুষ, তার উপর প্যারালাইজিস, হুইল চেয়ারের একমাত্র সঙ্গী। তুমি বাড়িতে একাই থাকো, অথচ আম্মা কাছে দুদণ্ড বসে গল্প অবধি করো না রূপা। তুমি তো অন্তর্মুখী নাও, বাপের বাড়িতে গেলে তো তোতা পাখির মতো ফরফর করো। রূপালীর দৃষ্টি মেঝেতে। সত্যি সে সবার থেকে দূরত্ব মেপে চলে। এটা তার সংসার, অথচ এই সংসার তাকে টানে না, আবার দূরেও ঠেলে দেয় না। তার কি করা উচিত? সংসার বিমুখী মনটাকে বদলাতেও হবে। এভাবে তো চলতে পারে না। একটু একটু করে না হয় সংসারকে আপন বাঁধনে জড়িয়ে নিবে। সাদমান দীর্ঘশ্বাস ফেলে বলল, দাঁড়িয়ে কেন? বসো রূপা, তুমি এখন অসুস্থ, এখানে বসো। সিও ওরুতে হাত রেখে ইশারা করে। রূপালী অস্বস্তিতে বোধ হলো, বসে পড়ল। সাতমান বাচ্চাকে উঁচুতে তুলে রূপালীকে শুধায়, বাবু কার মতো দেখতে বলো তো? আপনার মতো। আম্মা বলল আপনিও নাকি ছোটবেলায় এমন দেখতে ছিলেন। ছবিও দেখিয়েছি। আপনার বুকেও এমন কালো দাগ আছে, তাই না? জানো না? রূপালী লাজুক হেসে মাথা নাড়ল। সাদমান ছোট ছোট চোখে চায়। তার সন্দেহ কারো হয়, এ আদৌ রূপা তো নাকি? ওই লাজুক হাসি বলে দিচ্ছে রূপা নামক তালাবদ্ধ ডায়েরি খুলে দেওয়া হয়েছে। রূপালী বাচ্চাকে নিজ কোলে নিয়ে বলল, আপা বাবুর নাম দিয়েছে সাহির, সুন্দর নাম। কিন্তু আমি বাবুর জন্য নাম ঠিক করে রেখেছিলাম। সাদমান বিস্ময়ে হতবাক হতো ভুলে গেল। তবে নিজেকে স্বাভাবিক রেখে বলল, কি নাম? আমাকে কখনো বলনি। রুহান নামটা কেমন? রুহান সাদিক। সুন্দর, কাগজে কলমে এটাই থাকুক। সবাই না হয় শাহির ডাকুক। ফারিয়া শখ করে রেখেছে। রূপালী চমৎকার হাসলো। অসহ্যকর সুরেলা মন্দ বলেনি। মাঝে মাঝে আবদার করলে সম্পর্ক সহজ হয়, আবদার পূরণ না হলেও সমঝোতা হয়। সাদমান রূপার আদবেজা কেশ গুচ্ছ একপাশে রেখে কাঁধে থুতনি ঠেকিয়ে কিছু বলতে উদ্যত হয়। তখনই দরজা খটখটায় কেউ। রূপালী ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। সাদমান আওয়াজ দিলে ভেতরে প্রবেশ করে নওরিজ মাহবুব খান। সাদমান পকেট থেকে সিগারেট বের করে একটা নিচে ধরে, অপরটা নওরিজের দিকে বাড়িয়ে দেয়। রূপালীর টেরা চোখে চাই। সূচিবায়ুটা আবার সিগারেট খায়। সে বাচ্চাকে নিয়ে ভেতরে চলে গেলে নওরিজ সিগারেট ধরিয়ে টান দেয়। সাদ ভাই, আমি আগে শুনতাম জি জামাইদের নাকড়া নাকের ডগায় সুরসুরি দেয়। আমার দাদিজান বলতেন তোলা তোলা করে রেখে কলিজা ভুনা করে দিলেও তাদের কাছে কম হবে। মানে প্রতিটি অনুষ্ঠানে তাদের ক্যাচাল করতেই হবে। আপনিও কম যান না কিন্তু। ঘরের ভেতর থেকে রূপালী সব শুনে সূচিবায়ুর পোকাকে আরো দুটো অভিশাপ দিল। কোথায় মিষ্টি মধুর কথা বলে মানাবে তা না খোঁজাচ্ছে। উনি রেগে না যায়। সাদমান হাসলো খানিকটা। নাখরা তার থাকবেই। শালাবাবুর বিয়ে ঠিকঠাক করলেই একটাবারও জানালেও না। কাল রূপা বলল, তবেই না জানলাম বিয়েতে আমার গুরুত্ব নেই। সেখানে আমি কোন মুখ নিয়ে বিয়ে খেতে চাই? এসব টিপিক্যাল কথাবার্তা বলবেন না সাদ ভাই, সব হুট করে হয়ে। ইকরাম দুলাভাই কিন্তু ছিলেন, তার গুরুত্ব আছে, বুঝেছি। সাদমানের কথায় রূপালীও একটু দোনামনায় ভোগে।
লোকটা কথা ফেলে দেওয়ার মতো না। বিয়ে বাবদে ঝি জামাইকে তো আগে রাখতে হয়, এজন্যই বুঝি উনি যেতেই চাইছিলেন না। নরিচ ছোট ছোট চোখে চাই সাদমানের দিকে। সাদমান ভুরকুচকে বলে, এভাবে তাকে লাভ নেই, আমি যাচ্ছি না। হাতে পায়ে ধরলেও না। হাতে পায়ে ধরতে বলছেন বুঝি? আমি রিচ খান, অতটা ফর্মালিটি দেখাতে পারবো না। ভাগিনা নিয়ে চললাম, আপনার মন চাইলে আসবেন, নইলে না। সাদমান হাসল। নরিচ সিগারেট ফেলে পকেটে হাত ঢুকি স্না টান টান করে দাঁড়াই। সাদমান নিজেও উঠে দাঁড়ালো। সহসা ভিন্ন প্রসঙ্গ টেনে এনে বলল, অভিযান তো প্রায় শেষ। ওই লোকে এখনো গা ঢাকা দিয়ে আছে। ওটাকে টেনে হিঁচড়ে বের করে এনেই সব ডিসমিস হয়ে যাবে। এই মিশনে আর কত টান বেরিস? আমি সব প্রমাণ সাবমিট করে দিয়েছি। হাতে নাতে ধরা পড়েছে বেশ কয়েকজন, আর অনেক মাল উদ্ধার করা হয়েছে। তবে ধারণা আরও আছে। আর ওই লোক ক্ষমতা করলেও মেইন কালপ্রিট মিন্টু মিয়াই ছিল, কিন্তু খটকাটা আরেক জায়গায়। ওদের ড্রিলার যাকে ধরা হয়েছে তার ভাষ্য মতে কেউ একজন আছে আড়াল হতে সব সামলায়। তাকে ওরা কখনো দেখেনি। চিন্তার বিষয়। ওই শেফালিকে ধরলে না? ওই মহিলার নামে সলিড প্রমাণ পাইনি। উনি মনে হয় এসবে নেই। ওনার মেয়ে জামাই নেশারু ডাবলু আমার হাতে পটল তুলেছে বলে খেপেছিল আমার উপর, এখন শান্ত হয়েছে। সাদমান ঠোঁট চাপে, সাবধানে থাকবে রিচ। আর বাড়ির পাহারাদারদের উপর নজর রেখো, তারা সুবিধার না। সন্দেহভাজন কয়েকজনকে ছাঁটাই করে নতুন নিয়োগ দিয়েছি। সাদ ভাই, এসব ভণ্ডামি বাদ দিন আর চলুন তো। বাড়িতে বিয়ের আমেজ, মেহমানে ভরপুর। আর আপনারা যাবেন না তাই কখনো হয়? সাদমান রূপালীর দিকে তাকাই। রূপালীর উৎসুক চাহনি সাদমানের উপরই। সাদমান এশারে ডাকে তাকে। রূপালী এগিয়ে এলে সাদমান তার কোল থেকে বাচ্চা কিনে নরিচের কোলে দেয়, বলে, কেমন মামু তুমি? বাবুকে কোলেও নিলে না? শোনো রিচ, আমি যাব, তবে শর্ত একটাই, আগামী 1.5 ঘন্টা তুমি বাবুকে কোলে রাখবে, কাউকেই দিতে পারবে না। ধরে নাও 1.5 ঘন্টা বাবু তোমার দায়িত্বে। রিচ ফ্যাল ফ্যাল করে তাকায়। বাচ্চার সে অসম্ভব। কখনো পাতলা ডালের মতো পটি বা হিসি করে দেয়, গ্যারান্টি নেই। দয়ের মতো বমি তো ফ্রি। তার চোখে মুখে কিঞ্চিত অসাধ্য ফুটে ওঠে। সাদমান ব্যঙ্গাত্মক সুরে বলে, শর্ত পূরণ হলেই সাদমান সাদিক বিয়েতে যাচ্ছে, না হলে হতে পারে, না হলে হাতে পায়ে ধরলেও না। এখন বাকিটা তোমার হাতে। 1.5 ঘন্টাই তো, এ আর এমন কি? আপনি তল্পা বেঁধে তৈরি থাকুন। নরিচ বাচ্চা নিয়ে চলে যায়। পেছন থেকে রূপালী সাবধান করে, বাচ্চার পটি করার সময় হয়ে এসেছে। নরিচ বাচ্চার মুখের দিকে তাকায়, আঙ্গুল চুষছে আর টুলুমুলু চোখে চেয়ে যেন তাকে নিয়ে উপহাস করছে। নরিচ গলা খাকারি দিয়ে বলল, ভাগি না, বেশি না। আগামী 1.5 ঘন্টার জন্য মেশিন গান অফ রাখো। প্রমিস করছি, তোর বিয়ের ঘটকালি আমি করব, তাও বিনা পয়সায়। শান্তি বেগম ফোঁস করছেন। রাগেকা রিডি করছে তার, কিন্তু রাগ প্রকাশ করার সাহস নেই বিধায় ফোঁস করা ভাব দেখো মহারাজের। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। গুনগুনিয়ে সুর তোলে স্নান সালেহ। ছোট্ট আয়নায় নিজেকে দেখে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি স্নো মাখে, মাথায় চিরুনি করে নিজেকে আরেকবার দেখে নিয়ে গায়ে শার্ট জড়ে, বোতাম আটকাতে আর চোখে মায়ের দিকে তাকি বলল, সাপের মতো ফুসফুস করস কেন? হাঁফানি ধরছে নি? শান্তি বেগম দাঁত কটমট করেন, কিছু বলেন না। সিনান ঠোঁট চোখা করে শীষ বাজিয়ে বলে, আমারে সুন্দর লাগে রে মা। তুই চূর্ণ ঘর কালাচানি থাকবি। কালা কইবি না মা, আমি কালা নাকি? সিনান খেপে যায়। শান্তি বেগম মুখ কষে বলেন, তুই তো ধলা কুচকুটা। সিনান একগাল হাসলো। বাচ্চা কর মতন কালা টিকা দে তো, মাইয়া কর ঝালায় আর পারি না। শান্তি বেগম বিড়বিড় করে চলে যান। সিনান শব্দ করে হেসে ঘর থেকে বেরোয়। বাঙ্গাচোরা এফাসি নিয়ে বেরিয়ে পড়ে চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে। কাল বাদে পরশু বন্ধুর বিয়ে, একটু মুখদর্শন করা যাক। সিনান সাইকেল চালিয়ে চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। খেয়াল করে পুকুর ঘাটে
বক্সি হাতে এক রমণী উদাসী স্বপ্ন বুনছে। সিনান আশেপাশে তাকায়, সবাই যার যার কাজে ব্যস্ত। সে সাইকেল থামিয়ে সেই পথে হাঁটে, পায়ের পাতা ছুঁই ছুঁই, সবুজ ঘাগরা আর সাদা ফতুয়া পরনে, মাথায় ছোট স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। সে গলা খাকারি দেয়। পেছনে ফিরে কাঙ্ক্ষিত রমণী অভিমানে টইটুম্বুর আঁখি জোড়া দেখে সিনান ভুর কুচকাল। আজব তো, এই মানুষ এত প্যাঁচালো কেন? রূপসা ঘন ঘন চোখের পলক ফেলে। সত্যি সিনভাই তার সামনে দাঁড়িয়ে, নাকি সে ভর দুপুরে স্বপ্নে বিভোর হয়ে আছে? বোকাসে ভেবেই বসে স্বপ্ন দেখছে সে। হাত বাড়িয়ে বলে, সত্যি তুমি এসেছো নাকি আমি স্বপ্ন দেখছি? একটা চিমটি কাটো তো। সিনানের কুচকানো কপাল শিথিল হয়ে আসে। হাত বাড়িয়ে মসৃণ কোমল হাতে চিমটি কেটে শুধালো, দুলারি রে, তুই আমাকেও স্বপ্ন দেখেছিস? এই স্বপ্নে উল্টাপাল্টা কিছু করিসনি তো? আমার কিন্তু হেব্বি লজ্জা মাইরি। রূপসা ফ্যাল ফ্যাল করে চায়, হাত গুটিয়ে দুটোই ডলা দেয়। সত্যি সিনভাই, সে এক কদম পিছায়। তবে হুশখাটো মেয়েটা ভুলে বসেছে সে পুকুর ঘাটে বসেছিল। শান বাঁধানো কিনারায় পা ফসকে পানিতে পড়ে যায় হুড়োহুড়ি করে। সিনান অবাক চোখে তাকিয়ে দেখে শুধু। এই হুশে খাটো মেয়েটার ভবিষ্যৎ ভেবে তার দুঃখ হয়। আহারে বেচারি। জুবিন ভাই, ঢাকা নিয়ে আমার কি হৃৎপিণ্ড চোখ বেচ্চা দিবা না তো? হ্যাঁ দিব। কি কও? আমি যাবো না তোমার লগে। এই বাসওয়ালা বাস থামা। বলিষ্ঠ হাত শাপলার মুখ চেপে ধরে, চোখ রাঙিয়ে শ্বাসে। শাপলা বাইং মাসের মতো ছটফট ছটফট করে ছাড়া পাবার জন্য। চোখে মুখে ভয়। চলন্ত বাসের অধিকাংশ যাত্রীর উৎসুক দৃষ্টি তাদের উপর। ফিসফাসও শোনা যায়। জুবিন পরিস্থিতি বেগতিক দেখে শাপলার মুখ ছেড়ে বোঝানো সুরে বলল, শাপলা, এটা পাবলিক প্লেস, ভদ্রভাবে বসে থাকো। আমি কিন্তু কিছুই ভুলিনি। ওই চিঠির প্রতিটি শব্দ অঙ্গার হয়ে বুকটা একটু একটু করে পুরো ক্ষতবিক্ষত করেছে। আমি রাগলে কিন্তু পরিণত ভালো হবে না। জুবিন ভাইয়ের রাগ বহুত কিছু। শাপলা বিড়ালের মতো মিয়ে যায় ভয়ে। ছটফটানি থামিয়ে দিল, ন্যাকা কান্না অব্যাহত রয়েছে, সাথে বিড় করে বাচালামি কথাবার্তা। জুবিন শক্ত করে কাজ জুড়িয়ে বুকে টেনে বলল, ঘুমাও শাপলা, নিড়ে ফিরে ঝোপা পড়া হবে। শাপলা ঘাপটি মেরে পড়ে রয় বুকে। তাকে এখন কে বাঁচাবে? সে শতভাগ নিশ্চিত জুবিন ভাই ঢাকা নিয়ে গিয়ে তাকে জানে মেরে দিবে। কেন যে পাকনামি করে বিয়ের আসর ছেড়ে পালাতে গেল? পালিয়ে লাভটা কি হলো? সব দোষ ওই তার ছেঁড়া সিন ভাইয়ের। সেই তো চাচির চৌকির নিচে ঘাপটি মেরেছিল, পিঁপড়ে অব্দি টের পাওয়ার কথা না। অথচ ওই তার ছেঁড়া সিন ভাই সব জেনে গেল। তারই ভুল। চৌকির তলে কে পালাই, বাক্সের ভেতর লুকালে বেশ হতো, কিন্তু চাবি ছিল না তো তার কাছে। ভাবনার মাঝেই হঠাৎ শাপলার গা ঝিমঝিম করে ওঠে। সে চাপা স্বরে চেঁচায়, আল্লাহ গো, জুবিন ভাই কারেন্টের শক মারতেছো কেন? জুবিন ছোট ছোট চোখে বুকে পড়ে থাকা শাপলার মুখপানে তাকায়, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, পাগল তুই? এই চলন্ত বাসে কারেন্টের শক দেব কিভাবে? শাপলা ভাবে তাও ঠিক, কারেন্ট কই পাইব? কিন্তু তার গা কেমন কাঁপতেছে, বুকের ভেতর ধরফর ধরফর করতেছে। এমন হয় কেন? জুবিন ব্যাগ থেকে শাল বের করে শাপলার গায়ে পরিয়ে দেয়, কাজ জড়িয়ে আবারও নিজের বুকের কাজটাই আনে। এখন থেকে এটাই তোর পার্মানেন্ট জায়গা। তিরিং বিরিং করবি তো তোকে কাঁচা চিবিয়ে খাবো। সাদমান বাচ্চাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে। ঘুম থেকে ওঠা দরুন স্বভাবগতভাবেই কান্নায় অস্থির হয়ে উঠেছে। মায়ের ওম না পাওয়া অবধি এ ছেলে থামবে না। ওদিকে রূপালী গোসলখানায়। বাবু, তুই তো ছেলে, জানিস না ছেলেদের কাঁদতে নেই, লোকে মন্দ কথা শোনাবে। অবুঝ বাচ্চা ছেলে কি বুঝলো তার কান্না থেমে গেল ক্ষণ। সাদমান ভ্যাবাচাকা খেয়ে যায়। কুঞ্চিত কপালে ছেলের মুখপানে তাকিয়ে হাসে। এরই মাঝে দৌড় করাই কারোর ফুসুর ফাঁসুর শব্দ শোনা যায়। সাদমান দরজা খুলে দিতে দুজন চোর চোর ভঙ্গিমা করে একে অপরের মুখ চাউচাই করে। সাদমান গম্ভীর গলায় শুধায়, কিছু বলবেন জনাবা? শুভা সুরেলার বাহু ধরে ঝাঁকুনিতে ইশারাই বলতে বলে। সুরেলা ভারী অস্বস্তি বোধ করে, মাথায় ঘুমটা টেনে মুখ ঢেকে নিয়ে বলে, ওই শুভা কখন থেকে জেদ করছে বাবুকে কোলে নেবে বলে, কিন্তু আসতে লজ্জা পাচ্ছে। শুভা স্থবির দৃষ্টিতে সুরেলার দিকে তাকিয়ে, কি বলো বড় বউ? নিজেই তো টেনে আনলো, এখন আবার মিথ্যা বলা হচ্ছে?
সে কোমরে হাত রেখে জগরুটে সুরে বলল, বড় বউ মিথ্যা কেন বলছো? তুমি তো বাচ্চা বাচ্চা বলে কান খেয়ে নিচ্ছ। এত শক্ত নিজের পেট থেকে বাবু আনতে পারো না? সুরেলা লজ্জায় মুখ লুকিয়ে পালায়। সাদমান তার পালানো দেখে হেসে ওঠে। মেয়েটার মাঝে বাচ্চামো ঠুস ঠুস করে ভরা। রিজ্জে কি করে সামলায় সুরেলা? মন খ্যাক খ্যাক করে শোভার পিন্টি চটকায়। আবার ভাব জমাতে আসুক, কান মুলে দিবে, কি লজ্জাটায় না দিল ধ্যাত। সুরেলার নিচে নামতে শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়। সুরেলা ঘুমটা টেনে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, আব্বা আপনাকে পেরেশান লাগছে, চা খাবেন? বানিয়ে আনি? ভদ্রলোক একবার তার বানানো চা খেয়ে প্রশংসা করেছিলেন। সুরেলার বেশ লেগেছিল প্রশংসাটুকু, পাটালি গুড়ের পায়েসের মতো। তাই তো সুরেলা যেন দেখা হলে চায়ের বাহানা দেখায়। নোমান মাহবুব একগাল হেসে বলল, আমি ছাদে রোদ পোহাতে গেলাম। শুধু চাতে হবে না, সাথে আরও কিছু এনো। ইদানিং বাচ্চাদের মতো ঘন ঘন ক্ষুধা লাগছে। সুরেলা ছুটে যায় রান্নাঘরে। প্রতিমধ্যে বাঁধে বিপত্তি। জান্টুমান শাশুড়ির সাথে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে সুরেলা। নাকটা তার গেল। সুরেলা নাক ধরে ব্যথত ধ্বনি নিকট করে। রেবেকা বানু বড়সড় ধমক দিলেন, চোখ কি আকাশে রেখে হাঁটিস, বেহুশ কোথাকা? সুরেলা নাক চেপে উঠে দাঁড়ালো। কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলল, আমার দোষ? আপনি তো উড়ে এসে জুড়ে বসলেন। আমার নাক! রেবেকা বানু তেলে বেগুনে জ্বলে পুড়ে উঠলেন। আমি উড়ে এসে জুড়ে বসেছি? আমার ঘর, আমার সংসার, আর আমি নাকি উড়ে এসে জুড়ে বসেছি? সুরেলা ফ্যাল ফ্যাল করে তাকালো। কোথাকার কথা কোথায় টেনে নিচ্ছেন? আর হ্যাঁ, সংসার আপনার একার না। আপনি যেমন এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বড় বউ, দুজন সমান সমান, বুঝলেন? আমি আর তুই কি এক হলাম নাকি? ধরতে গেলে তেমনই তো। রেবেকা বানু দাঁত কিরমির করে ইচ্ছে করে মেয়েটার চুলে মুঠি ধরে ওই দেওয়ালে মাথা ঠোকরাতে। ভাইয়ের মতোই ব্যর্থ হয়েছিস। সুরেলা গোনায় না ধরার মতো করে জবাব দিল, বাড়ি এখানে বেয়াদবির কি দেখলেন? সারাদিন পটের বিবি সেজে ঘুরে বেড়াবে আর গলাবাজি করবে। আমার পেটের হলে চাপকে গাল লাল করে দিতাম। অসহ্য। রেবেকা বানু বিড়বিড় করে চলে যাচ্ছিলেন। সুরেলা গলা খাকারি দিয়ে বলল, পেটের না হলেও আপনার কোলেই তো থাকছি, মাঝে মধ্যে কান মুলে দিলেও কিছু মনে করব না। রেবেকা বানু পিছু ফিরেন। সুরেলা আটাশ পাটি দেখিয়ে হাসে। রেবেকা বানু চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করেন। 2 কদম এগিয়ে তেড়ে যান। সুরেলা দাঁত কেলিয়ে ভোদর। না চাইতেও রেবেকা বানু সফেদ দাঁত বেরিয়ে আসে। তিনি কি হাসলেন? এই মেয়েটা দেখতে নিরীহ, মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না। তলে তলে আস্ত বিচ্ছু, পুরো বাড়ি চষে বেড়ায়। দিনকে দিন সংসারে কেমন আধিপত্য বিস্তার করে যাচ্ছে, দাপুটে প্রভাব ফেলছে। রিচের আপ্পা ছেলের বইয়ের গুণগান গায়, চামিনার সাথেও বেশ ভাব দেখায়। সুবাত্য খেলার সাথী, কথা সেটা না, কথা হলো মেয়েটার বিচ্ছুপনা এখন আর মন্দ লাগে না। তাকেও কি কালো জাদু করলো নাকি? আবার দুজন কি নিয়ে লাগলে? ভাবনার মাঝেই ছেলের কথায় রেবেকা বানু পাশে তাকান। সফেদ শার্ট প্যান্টের পরিপাটি নওরিজ মাহবুব খান দাঁড়িয়ে। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও হয়তোবা অপরিপাটি কিছু খুঁজে পাওয়া যাবে না। রেবেকা বানু বিরক্ত মুখে বলেন, লেগেছে কিছু নিয়ে? তোর বইয়ের পিছনে না লাগলে তো আর আমার পেটের ভাত হজম হয় না। আম্মা, নওরিজ হতাশ স্বরে ডাকে। রেবেকা বানু মুখ লুকিয়ে হাসেন। ছেলের সম্মুখে গম্ভীর মুখ বানিয়ে শুধালেন, কি হয়েছে? নওরিজ শব্দপনে শ্বাস ছেড়ে 2 টাকার বান্ডিল মায়ের হাতের মুঠোয় ধরিয়ে বলল, রওশনের বিয়ের সমস্ত দায় দায়িত্ব আপনার। সমস্ত মানে সমস্ত। রেবেকা বানু ভুর কুচকালে। নওরিজ হেসে বলল, মেয়েরা দায়িত্ব পালনে নিখুঁত আম্মা। আমরা ছেলেরা করলে টাকাগুলো হাওয়া হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আপনার হাতে দিলাম আমি, আপনার মতো খরচ করুন, লাগলে বলবেন। ও তোর বউকে দে দায়িত্ব। পটের বিবি সেজে আর কতদিন থাকবে? সংসারের দায় দায়িত্ব বুঝে নি, আমি আর কদিন। পারবে নাকি? বাচ্চা একটা মেয়ে, আরও বড় হোক, আপনি হাতে কলমে শাশুড়ি হয়ে শিখিয়ে পড়িয়ে দিবেন সব। কারণ মেয়েরা মায়ের কাছে শিখতে চায় না। রেবেকা বানুর ভালো লাগে, ছেলে তার বেশ বুদ্ধিমান। তিনি টাকাগুলো কাছে নেন, বলেন, রমজানের সাথে কি হয়েছে তোর?
তোর আব্বা বলল তুই নাকি ওর সাথে বেয়াদবি করেছিস। চাচা হয় তো রিচ, আমার ছেলে তো বেয়াদব না। নরিজ হালকা হাসলো। আপনি ওসবে পড়তে যাবেন না। চাচার স্বভাব চরিত্রের সম্পর্কে আপনি কিছুটা হলেও অবগত। বিয়ে বাড়ি আত্মস্বজনের মেলা, তাই চুপ আছি, নয়তো এতক্ষণ লঙ্কা কাণ্ড বয়ে যেত। যাই হোক, আমি বেরোচ্ছি। আপনার পুত্রবধূর খেয়াল রাখবেন, সাথে নিজেরও। নরিজ পা বাড়ি চলে যাওয়ার জন্য রেবেকা বানু পিছু ডাকে। রিচ শোন। নরিজ থেমে যায়, মায়ের দিকে ফিরে শান্ত গলায় প্রতি উত্তর করে। জি আম্মা। রেবেকা বানুর বুকটা প্রতিবারে নাই জুড়িয়ে যায়। ছেলে কতটা মায়া মিশিয়ে আম্মা ডাকে। সেই ছোট্টবেলা থেকেই তিনি হেসে দেন। নরিজ সূক্ষ্ম চোখে তাকিয়ে থাকে। রেবেকা বানু হাসি মুখেই বলেন, তুই কি সুন্দর করে আম্মা ডাকিস রিচ। মনে হয় সারাদিন তোকে সামনে বসিয়ে রেখে বলি আম্মা আম্মা ডাক। নরিজের ললাটে সন্দেহের ঝলক। রেবেকা বানু হঠাৎ মুখভঙ্গি বদলে নিয়ে বললেন, কিন্তু ইদানি তোর আম্মা ডাক আমাকে তৃপ্তি দেয় না। মনটা দাদি আম্মা ডাক শোনার জন্য ছটপট ছটপট করে। নরিজ উল্টো পথে পা পাড়ি। এখন বুঝতে পারছি, সেকেলে শাশুড়ির মতো বাচ্চা কাচ্চা বলে এক বাচ্চা বৌমাকে কান পড়া দিচ্ছেন। কে বাচ্চা? তোর বউ? শোন রিচ, ওর বয়সে আমার কোলে তুই ছিলি। রেবেকা বানুর গলা চড়ে যায়। নরিজ পিছু ফিরে না, তবে জবাব ঠিকই দিল। আমি সুখে আছি, ওসব অসুখ টেনে আনার দরকার নেই আম্মা। রেবেকা বানু বিরক্ত হন। ছেলে তার বাচ্চাবাদী মনোভাব পোষণ করে। আরে সূচিবায়ুর রোগীকে কে বোঝাবে? বাচ্চা শুধু হাগুমুতু করে না, থাল ভরা সুখ নিয়ে আসে। পুকুরে বিরামহীন হাবুডুবু খাচ্ছে রূপসা। কিনারে দাঁড়িয়ে স্নান কপাল কুচকে দাঁড়িয়ে। সে বুঝে উঠতে পারে না হাঁটুর সমান পানিতে কেউ কিভাবে ডুবতে পারে। সে হামি তুলে বলল, এটা সিনেমা না পাগলি, না তুই নায়িকা পূর্ণিমা না আমি রিয়াজ, তাই ডং বাদ দিয়া উঠায়, পানিতে সাপ থাকবার পারে। রূপসা দাপাদাপি থামিয়ে দেয়। টনক নড়ে। সে অথই পানিতে না, বরঞ্চ বুক অব্দি পানিতে ডুবে আছে। লজ্জায় ফর্সা বদন রক্তিম হয়ে আসে, সাথে রাগ হয়। এই মানুষটার সামনেই কেন? রূপসা উঠে আসে পানি থেকে। স্নানের দিকে ভুল ক্রমেও না তাকিয়ে বাড়ির পথে পা বাড়ালো। সিনান গলায় ঝোলানো গামছা ঢিল ছুঁড়ে পড়ল। এইটাই গত ঢাইকানে, খারাপ লাগতেছে দেখতে। গামছা রূপসার সামনে পড়ে। রূপসার ফিরেও চাইল না, দৌড়ে চলে যায় অন্দরমহলে। সিনানের হাতের মুঠি শক্ত হয়। বেশরম মায়া মানুষের তার দু চোখে সহ্য হয় না। বাড়ির জগৎ সূর্যের আলোয় ঝলমল করলো। বদ্ধ কামরা ঘন ঘটা আধারে ডুবেছে। হিমশীতল মেঝেতে দু হাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে এক রমণী পানির জন্য হাহাকার করে। তার রুগ্ন গলার স্বরে ঘরের দেওয়ালের কানে পৌঁছে পুনরায় ফিরে আসে। রমণী হু হু করে কেঁদে ওঠে। ক্ষুধা আর তৃষ্ণায় মস্তিষ্ক পাগল প্রায়। ইচ্ছে করে নিজ হাতে দুটো চিবিয়ে চিবিয়ে খেতে। হঠাৎ দরজা খোলার আওয়াজে রমণী চকিত দৃষ্টিতে তাকায়। অচল শরীর মেঝেতে অনেক কষ্টে ঠেলে এগিয়ে আসে। অন্ধকার কামরায় আলো দেখা মিলে। রমণী বাচ্চাদের মতো ঝরঝরি কেঁদে কেঁদে আওড়ায়, রিজ আমাকে ছেড়ে দে, তুই যেমন বলবি তেমন করব। দূরে পালিয়ে যাব, জেল খাটতেও রাজি, কিন্তু এখানে না, আমি থাকতে পারবো না। নরিজ পকেট থেকে সুগন্ধিযুক্ত রুমাল বের করে। সফেদ রুমালে সুতোর নকশি করে লেখা সুরিজ। জনাবা তার ভালোবাসা মাখিয়ে বানিয়েছে কিনা সে রুমাল নাকে চেপে ধরে বলল, এতদিন শুনে এসেছি যে মেয়েদের কই মাছের জান, আজ প্রমাণও পেলাম। কেমনে কি ভাই, এখনো জিন্দা আছিস তুই? তোকে তো মিউজিয়ামে রাখা উচিত। দামিনী মেঝে ঘেঁষে এগিয়ে এসে আচানক নরিজের পা চেপে ধরে অসহায় কণ্ঠে বলে, তোর পায়ে পড়ি, আমাকে একটু পানি খেতে দে, দুমুঠো ভাত খেতে দে, তারপর। থেমে যাই দামিনী। সম্মুখে ভাতের থালা। সে ভাতের থালা কেড়ে নিয়ে গপ গপ মুখে পুড়ে গিলতে লাগলো। গিলতে কষ্ট হয়। পানির কথা ভাবতেই এক পুরুষালী হাত পানির গ্লাস বাড়িয়ে দেয়। দামিনী সময় ব্যয় না করে খপ করে গ্লাস নিয়ে ঢকে ঢকে পানি খায়। এতদিনের তৃষ্ণা এক গ্লাস পানিতে মিটে। দামিনী আরও পানির আশায় মানবের পানি আকুতি ভরা চোখে ফেলে। ঈশান আরো পানি দাও। নিশান আরেক গ্লাস পানি বাড়িয়ে দেয়। দামিনী সেটুকু পান করে আবারও ভাত খেলো।
থালায় শুধু শুকনো সাদা ভাত, তাই অমৃতের মতো লাগে দামিনীর কাছে। সে কয়েক মুহূর্তে ভাতগুলো শেষ করে হাত মতো আবদার করে। আরও একটা ভাত দিবে? বাবু বিরক্ত মুখে আরেক থালা ভাত এনে সম্মুখে রাখে। দুটো শুদ্ধ দেশি গালি ছুটতেও ভুলে না দামিনী, সেসব গায়ে লাগে না। সে আবার শুকনো খাবার গিলতে থাকে। নিশান পাশেই দাঁড়িয়ে দামিনীর কাণ্ডকীর্তি উপভোগ করে। যাকে হৃদয় রানী বানিয়ে রাখবে বলে বাড়ি ছেড়েছিল, সে তাকে ফতুর বানিয়ে ছেড়েছে। তার জীবনটাকে আগুন বিনাই পুড়িয়ে ছাই করে দিয়েছে। এমন নারীর জন্য আজ করুণাও জন্মাচ্ছে না। নারীর চাচার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বাঁকা স্বরে বলল, কষ্ট হচ্ছে নাকি প্রেমিকার জন্য? বলো তো, ক্ষমা করে পুনরায় ধুমধাম করে ঘরে তোলার ব্যবস্থা করছি। নিশান চোখ রাঙ্গায়। নওরিজ ভাবরেশীন মুখে বলে, তোমার মুখ দেখে মনে হলো আর কি। শাট আপ রিজ, এটাকে এখনো পুষছিস কেন তুই? জেলে চালান করে দিলেই তো হয়ে যায়। বারে, এত সহজেই ছাড় পাবে নাকি? তোমার জীবনটা তছনছ করে দিয়েছে, যদিও দোষ তোমারই বেশি। এখন তোমাকে তো আর শাস্তি দিতে পারছি না, তাই এটাকে একটু নাচাই। নরিজ থেকে দামিনীর দিকে তাকাই। নাকের মুখে তার এখনো রুমাল বিরাজমান। সে চুকচুক শব্দ করে বলল, সকলের পেয়ারি দামর কি হাল? কোথায় তার সৌন্দর্য, কোথায় তার যৌবন? সব ফিকে পড়েছে দেখছি। ইস, কি হাল হয়েছে দেখো। সৌন্দর্য দুদিনের, ধোঁয়াশা ছাড়া কিছুই না পেয়ারি দামও। আজ আছে কাল নেই, অথচ এক সুন্দর মন মৃত্যুর পরেও সুবাস ছড়ায়। দামিনী খাওয়া বন্ধ হয়ে যায় রিজের কথায়। বাহাতে রিজ গাল মুখে ছুঁয়ে দেয়। তার সৌন্দর্য, তার জলস হারিয়ে গেছে। যে সৌন্দর্যে অহংবোধে দামিনীর পা মাটিতে পড়তো না, সেই সৌন্দর্য আর নেই। অথচ আমরা সৌন্দর্যের মোহে পড়ে জীবনটা তছনছ করে দেই। ভুলে যাই বাহ্যিক সৌন্দর্য মরীচিকা মাত্র, যা আকর্ষণ করলেও কাছে গেলে ধোকা দেয়। নিশানের কথাই নরিজ ভুল কুচকে বলল, চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রবাদ বাক্যটি আজ পূর্ণতা পেল চাচাজান। নিশান কটমট চোখে চায়। এই তোর আমাতে কি সমস্যা? সবসময় আমার পিছনে পড়ে থাকিস কেন? বউয়ের সাথে ঝগড়া চলছে, তাই তোমার সাথে টাইম পাস করছি। বলে নরিজ দামিনীর দিকে তাকিয়ে মুচকি হাসলো। পেয়ারি দামু আর কটা দিন এখানে অন্ধকার বিলাস করো, তারপর তোমাকে কাশি পাঠানোর বন্দোবস্ত করব। দামিনী হু হু করে কেঁদে দেয়। দুহাত জড়িয়ে বলে, আমাকে মাফ করে দে রিজ। নিশান, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি একটু করুণা করো এই অধমের প্রতি। আমি গঙ্গা জলে ডুব দিয়ে পাপ ধুয়ে নিব। আমরা তো আবারও নতুন করে শুরু করতে পারি, তাই না? আমাদের ভালোবাসার অংশ, আমাদের সুবাস, শুভার জন্য এতটুকু করবে না বলো? আমি যদি খারাপ হই, কিন্তু আমি আমার শুভাকে দেবীর মতো রেখেছি। ও আমার প্রাণভোমরা, ও নিশ্চয় আমার কথা বলে অনেক কাঁদে। তুমি ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে না হয় একটু করুণা দেখাল। রুগ্ন দেহখানি পৌরশালী থাবে ছিটকে পড়ে। দুর্বল দামিনী তৎক্ষণাৎ জ্ঞান হারে। নরিজ গলা উঁচিয়ে অজ্ঞানরত অবস্থায় পড়ে থাকা দামিনীকে এক নজর দেখে চাচার উদ্দেশ্যে বলল, প্রেমিকাকে ছোঁয়ার বাহানা বেশ জব্বর ছিল চাচাজান। তুমি বলো তো, আমি বাইরে গিয়ে দাঁড়াই, তুমি প্রেমিকার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো, যাব? নিশান খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে। নরিজ সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে যায়। নিশান হম্বিতম্বি দেখিয়ে তার পিছু হাঁটে। এই ছেলে সবসময় তার মজা ওড়াবে, কোনো ব্যাপার না, তারও সময় আসবে। সন্ধ্যার পরবর্তী সময় রঙিন 21 ইঞ্চি টিভিতে বাংলা ছায়াছবি চলছে। রিয়াজ আর শাবনূর অভিনীত জমেলা সুন্দরী। টিভির ঘরে কিঞ্চিত জায়গা অবশিষ্ট নেই। মেহমানও বাড়ির লোক সব মিলে জগা খিচুড়ি ব্যাপার স্যাপার। একটার উপর আরেকটা, কার ঠ্যাং কার উপর আছে খোঁজ নেই। শীতের মৌসুম হওয়ায় সুবিধাই হয়েছে। কাজের মহিলা দুটো তো ঠান্ডা মেঝেতে বসে পড়েছে। সুরেলা পাটি এনে দেয় তাদের বসার জন্য। নিজেও শাশুড়ির পাশে বসে। লুকিয়ে শাড়ির কোচ থেকে এক মুঠো ছোলা রেবেকা বানুর হাতে দেয়। রেবেকা বানু আর চোখে দেখিনি ছোলা চিবই ছোট্ট করে শুধোই। রিজ এসেছে? এখন অব্দি না। ফোন দে তো। সুরেলা গাইগুই করে ফোন দেয় না। রেবেকা বানুর সন্দেহ হয়। কদিন হলো খেয়াল করছে দুটো কেমন যেন দূরে দূরে থাকে। তিনি ফোন দেওয়ার জন্য জোর করলে সুরেলা নাকশ চিত্রে লাগায়। রিসিভ হলে সুরেলা শাশুড়ি কানে ধরে রেবেকা বানু ঠেলে সরিয়ে দেয়। জিজ্ঞেস কর কখন ফিরবে। এই শীতের রাতে বাইরে থাকলে
সকালেই জ্বর ঠান্ডা নেমন্তন্ন খেতে আসবে। সুরেলা কানে ফোন ঠেকাতেই গম্ভীর সুর শোনা যায়।